মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড, ৩ জন খালাস, বাদীপক্ষে অসন্তোষ। মাইক্রোক্রেডিট ব্যাংক হবে একটি সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান, বললেন প্রধান উপদেষ্টা। নতুন আইন প্রণয়নের আহ্বান। গণতন্ত্র ফিরিয়ে আনতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই, মন্তব্য মঈন খানের। ভোটাধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করছে বিএনপি। এবং কোনো দলকে বাদ দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়, বলছেন বিএনপি নেতারা। বিশেষ একটি দলকে সুবিধা দেওয়ার অভিযোগ। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। মাগুরায় শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় 4 আসামির মধ্যে একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত, বাকিরা খালাস পেয়েছেন। এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসিয়ার পরিবার। রায়ে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি পিপি মনিরুল ইসলাম মুকুল বলেন, বাদী এই রায়ে সন্তুষ্ট না হয় উচ্চ আদালতে আপিল করা যায় কিনা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। মাইক্রোক্রেডিটের জন্য আলাদা ব্যাংক ও নতুন আইন প্রণয়নের আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, মাইক্রোক্রেডিট ব্যাংক হবে একটি সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান, যা মুনাফা ভিত্তিক বাণিজ্যিক ব্যাংক নয়। আজ রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA ভবন উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বাতেন বিপ্লব রিপোর্ট। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু যে বাংলাদেশের জন্য কাজ করেছে তা না, এটা আন্তর্জাতিকভাবে অনেক দেশের সহায়ক হয়েছে, সাহায্য করেছে। মাইক্রোক্রেডিটের জন্য একটি আলাদা ব্যাংক তৈরি করতে হবে, এজন্য নতুন একটি আইন প্রয়োজন। এই ব্যাংকটি হবে সামাজিক ব্যবসার মডেলে পরিচালিত, যেখানে মালিকরা মুনাফা তুলতে পারবেন না। সেই স্বপ্ন বাস্তবায়নে এবার মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবন প্রতিষ্ঠিত হচ্ছে রাজধানীর প্রাণকেন্দ্রে, যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। অবশেষে সেই হলো, আজকে সেটা নতুন বিল্ডিং হলো। এটি হলো আমার শেষ বক্তব্য, যে আমি খুব খুশি হলাম যে এটা পৃথকভাবে হয়েছে, খুব সুন্দরভাবে হয়েছে। যারা পৃথকভাবে করেছে তারা বাংলাদেশ ব্যাংকের অনেক লোক ছিল, কিন্তু তারা জিনিসটা বোঝার চেষ্টা করেছে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, এই ব্যাংকের লক্ষ্য হবে মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। মানুষ জন্মগতভাবে উদ্যোক্তা উল্লেখ করে তিনি বলেন, এভাবে বেকারত্ব কমবে, মানুষ চাকরি খুঁজবে না, বরং নিজেই কাজ তৈরি করবে। তাদের জন্য তারা মুনাফা পাবে, কিন্তু যারা ঋণ গ্রহীতা নয়, কোয়ালিফাই করে না, সেই রকম যারা ইনভেস্টার, তারা তাদের কাছ থেকে মুনাফা নিতে পারবে না। এই একটা বিশেষ অংশ তার মধ্যে থাকতে হবে। দ্বিতীয় অংশ যেটা থাকতে হবে, যেটা আমরা বারে জোর করছি, এই পুরো গ্রামীণ মাইক্রোক্রেডিট গ্রামীণ ব্যাংক সৃষ্টি হওয়ার মূলে যেটা ছিল, এটার আইডিয়া যে মানুষ মাত্রই উদ্যোক্তা। এখন আমরা তরুণদের, তাদের পরিবারের সদস্য, তাদের ছেলে মেয়ে যারা আছে, যারা চাকরি সন্ধানে বয়স হতে হতে সবাই বলে চাকরি খোঁজো, এটা আর বলবে না, যেহেতু মাইক্রোক্রেডিট ব্যাংক আছে। যে কোনো ছেলে, যে কোনো মেয়ে মাইক্রোক্রেডিট ব্যাংকের কাছ থেকে বিনিয়োগ পাবে। যে সমস্ত টাকা সে যে টাকার ইনভেস্ট করতে চায়, সেই ইনভেস্টমেন্টের টাকা ব্যাংক থেকে আসবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এই নতুন ধরনের ব্যাংক প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে পারে। কাজে এই ব্যাংক সৃষ্টি করার দায়িত্ব হবে আমাদের। এই যে যারা তরুণরা আছে, মহিলা পুরুষ, ঘরে বাইরে যেখানে আছে, তারা যেন এই বিনিয়োগটা পায় এবং নিজের বুদ্ধিতে নিজের ব্যবসা করে ফেলতে পারে। এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আমরা বহু কথা বলার সুযোগ। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গণতন্ত্র ফিরিয়ে আনতে দ্রুত সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর
আব্দুল মঈন খান। সকালে রাজধানীর জিয়া উদ্যানে জাতীয়তাবাদী বাউল দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা জানানো শেষে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। আওয়ামী লীগ দেশের স্বাধীনতা নিজেদের দাবি করে গণতন্ত্র ধ্বংস করে দিয়েছিল। এজন্যই ৫ই আগস্টের পরে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এই সময় তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি কাজ করছে। একটি রাজনৈতিক দল যারা স্বাধীনতার প্রতিভু বলে নিজেদের দাবি করেছিল, অত্যন্ত লজ্জা এবং কলঙ্কের বিষয় যে তারা বাংলাদেশ থেকে স্বাধীনতার মূল আদর্শকে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের মানুষ কিন্তু সেটা গ্রহণ করেনি, এবং করেনি বলেই ২০২৪ সালের ৫ই আগস্ট সেই স্বৈরাচারী সরকারকে এই দেশ থেকে বাংলাদেশের মানুষের ঘৃণার ফলশ্রুতিতে পালিয়ে যেতে পারত। আমরা গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছি এবং সেই গণতন্ত্রকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে, এবং সেটা আনতে হবে যত দ্রুত সম্ভব। কোনো দল বা গোষ্ঠীকে বাদ দিয়ে দেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। বর্তমান দায়িত্বে থাকা অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড প্রমাণ করেছে তারা বিশেষ দলকে সুবিধা দিচ্ছে এবং সেভাবে কাজ করে যাচ্ছে। ফলে বিগত সরকারের আমলে ভোটাধিকার ও মানবাধিকার থেকে বঞ্চিত হওয়া মানুষের ক্ষোভ বাড়ছে। এশিয়ান টেলিভিশনের সাথে আলাপকালে এসব কথা বলেছেন বিএনপির ২ কেন্দ্রীয় নেতা হাফিজ ইব্রাহিম ও ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের বিশেষ রিপোর্ট। দীর্ঘ ১৫ বছরের দুঃশাসন, ভোট ডাকাতি, বিচারহীনতা, অর্থনৈতিক লুটপাট ও স্বৈরাচারী শাসনের অবসান ঘটার পর জনগণের প্রত্যাশা ভোটাধিকার পুনরুদ্ধার করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। সে লক্ষ্যেই কাজ করছে অন্তর্বর্তী সরকার, যেখানে ইনক্লুসিভ নির্বাচনের কথা ভাবছেন তারা। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। সব রাজনৈতিক দল ও গোষ্ঠী অংশগ্রহণ করতে পারে এবং জনগণের মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা থাকে এমন নির্বাচন করার কথা বলা হলেও আওয়ামী লীগকে আন্দোলনের মাধ্যমে নিষিদ্ধ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে সরকার, এমনটাই মনে করছেন বিএনপি নেতারা। আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য তো বলা হচ্ছে এদের বিচার করা হোক। এরা যেসব অন্যায় করছে, মানবতা বিরোধী অন্যায় করেছে, এদের বিচার। আজকে ৬ মাস হয়ে গেছে, এখনো তদন্ত রিপোর্ট, সবে নাকি তদন্ত রিপোর্ট আসছে। এত টাইম লাগার তো কথা না। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট আইনা এদের এটা বিচার করে একটা যদি করতো, তাহলে জনগণ দেখতো যে না, সত্যি পজিটিভ কিছু এখানে হচ্ছে, এই সরকার করতেছে। এখন তো এরকম কিছু তো হয় না এখনো। ইনক্লুসিভ ইলেকশন যদি হয় তাহলে তো পতিত স্বৈরাচার তারা তো আপনার মনে করেন যে কথাটা বলা হচ্ছে যে জুনের মধ্যে নির্বাচন বলা হচ্ছে, আর আমরা বলছি আমাদের দল থেকে বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আমরা চাই। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা তো সম্ভব ছিল, কারণ ইতিপূর্বে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকারগুলো ৩ মাস ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করেছেন। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের বেশ কিছু সিদ্ধান্ত বিগত ফ্যাসিস্ট সরকারের কর্মকাণ্ডের সাথে মিলে যাচ্ছে বলে মন্তব্য করেন তারা। আওয়ামী লীগের সময় যেটা করেছে সেটাকে আমাদের দল বিএনপি যেরকম সমর্থন করে নাই। এখন যেটা হচ্ছে সেটা আওয়ামী লীগ যেভাবে করছে তাই হচ্ছে, তারই পুনরাবৃত্তি হচ্ছে। আমরা তো আন্দোলন এই জন্য করি নাই। ১৯ বা ১৭ বছর বা ১৫.৫ বছর তো আমরা এই জন্য তো আন্দোলন করি না, আমরা বিএনপি এবং অন্যান্য দলগুলি। কোথাও কেউ রাস্তা বন্ধ করে ১ দিন ২ দিন সমাবেশ করছেন, কিন্তু অন্য কোথাও নিজেদের ন্যায্য দাবি আদায়ের জন্য যখন আপনার রাজপথে নেমেছেন, তখন আবার আমরা সেই স্বৈরাচারী কায়দায় যে পুলিশের ব্যবহার যেটা আমরা সেটাও দেখেছি। সরকারের কর্মকাণ্ডের মধ্যেই কিন্তু আপনার বৈষম্যের স্পষ্ট অবস্থান আছে, উপস্থিতি দেখা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে। জানান, আগামী জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে সেটি রাজনীতিবিদদের তো বটেই, জনগণের মনেও ক্ষোভের তৈরি করছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ নিয়ে কোনো তালবাহানা চলবে না বলে জানান ইশরাক সমর্থকরা। বেলা ১১টার দিকে নগর ভবনের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়েন তারা।
সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর তারা গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন মোড়, প্রেস ক্লাব, হাইকোর্ট, শিক্ষা ভবন ও বঙ্কবাজার হয়ে নগর ভবনের সামনে গিয়ে আবার অবস্থান নেন। এ সময় বক্তারা জানান, দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। ওই নির্বাচনটা ছিল একটা প্রহসনের নির্বাচন, জনগণের ভোটের মাধ্যমে আমরা কিন্তু ঠিকই জয়ী হয়েছি, কিন্তু আমরা সেই জয় আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। আজকে কোর্টের মাধ্যমে আজকে রায় পেয়েছি, সেই রায়ে আজকে ইশরাক সাহেবকে শপথ গ্রহণ করানোর জন্য ঢাকা দক্ষিণ নাগরিকদের পক্ষ থেকে আজকে আমরা এখানে অবস্থান করেছি। এই অন্তর্বর্তীকালীন সরকার এই শপথকে নিয়ে টালবাহানা শুরু করেছে, সেই টালবাহানার বিরুদ্ধে আজকের আমাদের অবস্থান। খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গোলনা নামক স্থানে মহেন্দ্র ও জ্বালানি তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৬ জন। বেলা 11:15টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন কয়রা উপজেলার এক মসজিদের ইমাম হাফিজ মইনুল ইসলাম, তার সঙ্গী আব্দুর রশিদ ও মহেন্দ্র ড্রাইভার রফিকুল ইসলাম। ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা কর্মকর্তা শাহজামাল জানান, খুলনার কয়রা উপজেলা থেকে ছেড়ে আসা মহেন্দ্র ও খুলনা থেকে ছেড়ে আসা জ্বালানি তেলবাহী লরির সাথে ডুমুরিয়া উপজেলার গোলনা নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান, আহত হন আরও 7 জন। গুরুতর আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও বাকি 2 জনের মৃত্যু হয়। বাংলাদেশ মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর ফারজানা মাকসুদ রুনার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ মানহানিকর তথ্য সোশ্যাল মিডিয়াতে ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কর্তৃপক্ষ। মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর পরিতোষ কুমার ঘোষ সংবাদ সম্মেলনে বলেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর ফারজানা মাকসুদ রুনা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দেশ বিদেশে ঘুরে বেড়ান। নিয়ম ভঙ্গের বিষয়টি তদন্তে উঠে এলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানির লেখালেখি করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। উনি প্রায়শই ডিপার্টমেন্ট থেকে চলে যান, বিশেষ একটি দিনে বাইরে চলে যান, শর্ট লিভ নিয়ে চলে যান এবং এগুলো সবসময় আমাদেরকে জানান না। আর তদন্ত হয়, তদন্তে ওনারা দেখেছেন যে ইরেগুলারিটি আছে এবং ওনারা একটা তদন্ত রিপোর্ট পেশ করেন। তার সঙ্গে এই ফেসবুকের বা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে সমস্ত ঔদ্ধত্যপূর্ণ লেখা, এগুলি সহকারে আমরা ট্রাস্টে জানাই। ট্রাস্ট কর্তৃপক্ষ সামগ্রিক বিবেচনায় বৃহত্তর ইনভেস্টিগেশনের স্বার্থে ওনাকে সাময়িকভাবে বরখাস্ত করেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার কর্তৃক ভাষানটেক পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন চুক্তির বাতিল আদেশ প্রত্যাহার এবং সর্বোচ্চ আদালতের রায় মোতাবেক কলমিলতা বাজারের ক্ষতিপূরণ প্রদানে প্রধান উপদেষ্টার নির্দেশ পালন না করায় সংশ্লিষ্টদের পদত্যাগ সহ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে এই মানববন্ধনের আয়োজন করে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভুক্তভোগী জনতা। শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্যে মোহাম্মদ আব্দুর রহিম বলেন, আমরা শহীদ মুক্তিযোদ্ধা পরিবার এবারে বাণিজ্য সংবাদ। অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা নিয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা তেজগাঁওয়ে চালু হলো ফনিক্স কনভেনশন সেন্টার। শুক্রবার সন্ধ্যায় জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কনভেনশন সেন্টারটির শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ শোয়েব। এ সময় তিনি জানান, কর্পোরেট মিটিং, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী সহ সকল ধরনের সামাজিক অনুষ্ঠান আয়োজনের সুযোগ রয়েছে এই কনভেনশন সেন্টারে। এছাড়া আগত অতিথিদের গাড়ি রাখার জন্য সুবিশাল পার্কিং এরিয়া রয়েছে বলেও জানান তিনি। আমাদের ঢাকা শহরে অন্তত 2 কোটি লোক বসবাস করে। আমাদের এই 2 কোটি লোকের যখন বিয়ের প্রোগ্রাম হয়, অনুষ্ঠান, তখন সেনা কল্যাণ বলেন, বসুন্ধরা বলেন, সব মিলেও মানুষকে জায়গা দিতে পারে না। তখন আমরা চিন্তা করলাম, আমি আর জেনারেল সাজ্জাদ আমরা চিন্তা করলাম যে ওয়াই নট ওই ওপেন আ কনভেনশন সেন্টার, যেখানে শুধু বিয়ের প্রোগ্রাম না,
any kind of events. It can be art gallery, it can be a grand festival, it can be a wedding program. এই জন্য আমরা একটা বিশাল বড় চিন্তা করে এই কনভেনশন হল ওপেনিং করার চিন্তা ভাবনা করেছি আজকে 16 মে ফেব্রুয়ারি 2025। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড, 3 জন খালাস, বাদীপক্ষের অসন্তোষ। মাইক্রোক্রেডিট ব্যাংক হবে একটি সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান, বললেন প্রধান উপদেষ্টা, নতুন আইন প্রণয়নের আহ্বান। গণতন্ত্র ফিরিয়ে আনতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই, মন্তব্য মঈন খানের, ভোটাধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করছে বিএনপি। এবং কোনো দলকে বাদ দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়, বলছেন বিএনপি নেতারা, বিশেষ একটি দলকে সুবিধা দেওয়ার অভিযোগ। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।